আমরা তড়িৎ চুম্বকত্ব অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। এর আগে তড়িৎ সম্পর্কে অধ্যায়গুলি আলোচনা করা হয়েছে। এখন আমরা এই তড়িৎ এবং চুম্বকের যে পারস্পরিক প্রভাব সেই সম্পর্কে আলোচনা করব। তার আগে চুম্বক সম্পর্কে দু চার কথা আমি বলে নিই। চুম্বকের কি একটা হচ্ছে এন মেরু এবং একদিকে থাকবে এস মেরু। চুম্বক ক্ষেত্র, একটি চুম্বকের প্রভাব যতদূর পর্যন্ত বিস্তৃত থাকবে সেটাই হচ্ছে তার চৌম্বক ক্ষেত্র। চৌম্বক বলরেখা কি? চৌম্বক বলরেখা হচ্ছে একটি বিচ্ছিন্ন একটি বিচ্ছিন্ন উত্তর মেরুকে যদি আমরা ছেড়ে দিই তাহলে সেই উত্তর মেরুর যে গতিপথ সেটাই হচ্ছে চৌম্বক বলরেখা। এখানে আমরা দেখিয়েছি এন থেকে এস এর দিকে, এটা হচ্ছে একটা চৌম্বক বলরেখা। এই চৌম্বক বলরেখা যে কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শক টানি, ধরি এই বিন্দুতে স্পর্শক টানছি তাহলে এই বরাবর, তাহলে এটাই হচ্ছে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। একইভাবে যে কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শক টানি তাহলে সেটাই হবে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। বলরেখার ধর্মগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। আগেই বলেছি উত্তর মেরুতে শুরু হবে এবং দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হবে। দুটি বলরেখা কখনো ছেদ করবে না। এখানে যদি আরো একটা বলরেখা আমরা অঙ্কন করি, এইভাবে আসবে। দুটি বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। এবার এই চৌম্বক বলরেখা আরেকটা আলাদাভাবে আমরা সংজ্ঞা দিতে পারি। এটি হচ্ছে একটি রেখা যার যে কোনো বিন্দুতে স্পর্শকের অভিমুখই হলো ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। এই চৌম্বক ক্ষেত্র নির্দেশ করার জন্য যে রাশিটি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ক্যাপিটাল বি। এটি একটি ভেক্টর। চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক আবেশ বা চৌম্বক প্রবাহ ঘনত্ব একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। এই চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক আবেশের অভিমুখ নির্ণয়ের জন্য আমরা বিভিন্ন নিয়ম পড়েছি কিন্তু ক্লাস 10-এ। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ডান হাতের মুষ্টি নিয়ম, ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম, এই নিয়মগুলির সাহায্যে আমরা এই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে সেটা জানতে পেরেছি। কিন্তু এই চৌম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা আমরা এই অধ্যায়ে আলোচনা করব। কার সাহায্যে? না, বায়ো-সাভার সূত্র বা ল্যাপ্লাসের সূত্রের সাহায্যে। বায়ো-সাভার সূত্র বা ল্যাপ্লাসের সূত্র খুব ইম্পর্টেন্ট। এর সাহায্যে আমরা কি জানতে পারবো? না, এই চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি এর মান। ল্যাপ্লাসের সূত্র বা বায়ো-সাভার্টের সূত্র। এরকম একটা আমরা পরিবাহী নিয়েছি। এই পরিবাহীর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই দিয়ে দেখিয়েছি। এই পরিবাহীর জন্য আর দূরত্ব পি তে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা আমরা দেখব। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে পরিবাহীটা, এই অংশ থেকে যদি আমরা দূরত্ব নিই, এখান থেকে এই দূরত্বটা, এই অংশ থেকে যদি দূরত্ব নিই এইটা, এই অংশ থেকে যদি দূরত্ব নিই এতটা, তাহলে দূরত্বটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই আমরা কোন দূরত্বটাতে নেব এই পুরো পরিবাহীটা, তাহলে কোন দূরত্বটাতে আমরা নেব, সেই জন্য আমরা কি করব, এই পুরো পরিবাহীটাকে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা দূরত্বে আমরা ভেঙে নেব। এরকম একটা, এরকম একটা, এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্বে আমরা ভেঙে নেব। আমরা এরকম একটা ক্ষুদ্র দূরত্ব ধরে নিলাম, এই যে ডেল্টা এল, এই পরিবাহীর একটি ক্ষুদ্র দূরত্ব ডেল্টা এল দিয়ে এই ডেল্টা এল এর জন্য এই বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। তারপর পুরো পরিবাহীটার জন্য কি করব, সামেশন নিয়ে নেব। এবার আমরা সূত্রে আসছি। তাহলে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে এরকম একটা পরিবাহীর ক্ষুদ্র অংশ ডেল্টা এল এর জন্য, সেখান থেকে আর দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র যদি আমরা ধরি ডেল্টা বি, তাহলে ডেল্টা বি কি কি জিনিসের উপর নির্ভর করছে? প্রথম নির্ভর করছে আই এর উপর, অর্থাৎ কতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে। তড়িৎ প্রবাহ যত বাড়বে চৌম্বক ক্ষেত্র তত বৃদ্ধি পাবে। ডেল্টা এল এর উপর নির্ভর করছে। এই ডেল্টা এল যত
বেশি হবে চৌম্বক ক্ষেত্র তত বেশি হবে। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যত বেশি দূরত্বে যাবে চৌম্বক ক্ষেত্রের মানটা তত কমে যাবে। আর কার উপর নির্ভর করছে? সাইন থিটা, সাইন থিটার সঙ্গে সমানুপাতিক। এবার থিটাটা কি? এখানে থিটা হচ্ছে এই যে দূরত্বটা আমরা নিয়েছি ডেল্টা এল এর ডিরেকশন এবং এই দূরত্ব ভেক্টর আর এর মধ্যবর্তী কোণ থিটা। এটা ডিএল নিয়েছি, তাহলে ডিএল এর ডিরেকশন কোন দিকে হবে না এই বিন্দুতে স্পর্শক বরাবর, অর্থাৎ এই বরাবর। এই যে ডেল্টা এল আমরা নিয়েছি, এটা দূরত্ব ভেক্টর এখান থেকে এই বিন্দুর যোগফল, এই যে দূরত্ব ভেক্টর আর, তাহলে ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে তার সাইনের সঙ্গে সমানুপাতিক। এবার যদি আমরা সমানুপাতিক তুলে সমান দিয়ে একটি ধ্রুবক আসবে কে, এই কেটা ধ্রুবক, কিন্তু এর মান কোন পদ্ধতিতে আমরা এটা বের করছি তার উপর নির্ভর করছে, অর্থাৎ সিজিএস নাকি এসআই। যদি আমরা এসআই তে নিই তাহলে এর মানটা হবে μ0/4π। μ0 কি? শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতা, এবং এর মান কত? ইকুয়ালস টু 4π ইন্টু 10⁻⁷ হেনরি পার মিটার। এটা হচ্ছে μ0 মান। এবং কে এর মান আর কিসের উপর নির্ভর করবে না এই পরিবাহী তার এবং এই যে পি বিন্দু এর মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করছে এই কে এর মান। ল্যাপ্লাসের সূত্র বিবৃত করো এবং ব্যাখ্যা করো। কোশ্চেন দিলে এইটা প্রথমে এই ছবিটা এঁকে এগুলো আলাদা আলাদা ভাবে প্রথমে বলতে হবে, তারপর একসাথে করে এই পর্যন্ত আমাদেরকে লিখতে হবে। এছাড়া আরেকটি কি প্রশ্ন আছে এখান থেকে না ল্যাপ্লাসের সূত্রের ভেক্টর রূপটি লেখো। এখানে দেখো ডেল্টা বি, এটা একটা ভেক্টর, কিন্তু এইগুলো ভেক্টর ফর্মে নেই, তাহলে এগুলোকে আমাদেরকে ভেক্টর ফর্মে ট্রান্সফর্ম করে নিতে হবে। এই জন্য আমরা ডেল্টা এল সাইন থিটা এই পোরশনটাকে লিখলাম ডেল্টা এল সাইন থিটা। এটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি কিভাবে। ডেল্টা এল এর মড, ভেক্টর ডেল্টা এল তার মড মানে কি ডেল্টা এল, তারপরে কিছু নেই, এখানে আমরা একটা 1 ধরে নিলাম। 1 এর কাছে আমরা কি লিখছি মড অফ আর ক্যাপ। আর ক্যাপ একটা একক ভেক্টর, ক্যাপ দিয়ে আমরা জানি একক ভেক্টরকে লিখি। আর ক্যাপ একটি একক ভেক্টর, কোনটা সেটা না এই যে ডেল্টা এল থেকে এই পি এর যে দূরত্ব এই বরাবর একক ভেক্টর, এইটাকে আমরা এই দিকের একক ভেক্টরটাকে আমরা আর ক্যাপ দিয়ে ডিনোট করছি। সেটার মড মানে 1 ইন্টু সাইন থিটা, তাহলে এইটার যা মানে এটা তা মানে দাঁড়াচ্ছে। এবার আমরা ক্রস প্রোডাক্ট করেছি ডেল্টা এল আর সাইন থিটা, তাহলে এটাকে কিভাবে লিখতে পারি ডেল্টা এল ক্রস আর ক্যাপের এটা ক্রস, এ ক্রস বি সমান কি এ বি সাইন থিটা, তাহলে এভাবে লিখলাম। তাহলে সূত্রটা আমরা সাজিয়ে লিখতে পারি ডেল্টা বি ভেক্টর ইকুয়ালস টু কে জায়গায় লিখলাম μ0/4π, আই জায়গায় এখানে আই থাকবে ডেল্টা এল সাইন থিটা, এই জায়গায় আমরা কি লিখলাম ডেল্টা এল ক্রস আর ক্যাপ, এই যে বের করেছি যেটা বাই আর স্কয়ার। এইটাকে এবার একক ভেক্টরটাকে না রেখে আমরা আর ভেক্টরের ফর্মে নিয়ে যেতে চাই, সেই জন্য আমরা এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। আমরা একক ভেক্টরের সংজ্ঞায় কি পড়েছি একক ভেক্টর ইকুয়ালস টু ওই ভেক্টর ডিভাইডেড বাই তার মড, তার মানে কি আর ভেক্টর বাই এর মড মানে কি আর, সেটা এখানে লিখেছি, এটাকে সাজিয়ে আরেকবার লিখে দিচ্ছি আর ভেক্টর বাই আর। তাহলে এই আর ক্যাপের জায়গায় আমরা বসিয়ে দিলাম আর ভেক্টর ডিভাইডেড বাই আর, তাহলে আর স্কয়ারের সাথে আর গুণ হয়ে আর কি, এটাই হলো ল্যাপ্লাসের সূত্রের ভেক্টর রূপ। ভেক্টর রূপ যদি পরীক্ষাতে পড়ে তখন এইভাবে লিখতে হবে। এবার আমরা আসছি, এটা তো আমি মান পেয়ে গেলাম, ডিরেকশনটা কিভাবে পাবো, এই চৌম্বক ক্ষেত্র ভেক্টরটার ডিরেকশন কোন দিকে হবে। দেখো এখানে ডেল্টা এল ক্রস আর, ডেল্টা এল ভেক্টর এবং আর ভেক্টর তাদের ক্রস গুণফল, ক্রস গুণফলে আমরা ডিরেকশন পড়েছি যে ডেল্টা এল থেকে আর এর দিকে যদি আমরা একটা স্ক্রু ঘোরাই তাহলে স্ক্রু এর অগ্রভাগ যেদিকে অগ্রসর হবে সেটাই হবে এই ডেল্টা বি এর অভিমুখ। এই চিত্রে যদি আমরা দেখাই তাহলে কি দেখবো, এইটা আমাদের ডেল্টা এল, এইটা আর, তাহলে স্ক্রুটা আমরা কোন দিকে ঘোরাবো এই বরাবর স্ক্রুটা ঘোরাবো, মানে এইভাবে এইভাবে স্ক্রু ঘোরাবো।
ঘোরালে কি হবে, কোন দিকে যাচ্ছে না এই তলের ভেতরের দিকে। মানে আমরা যদি একটা প্লেন কাগজের তল ধরি, এইভাবে যদি স্ক্রুটা ঘোরাই, কোন দিকে যাবে না পৃষ্ঠার নিচের দিকে। নিচের দিক বোঝাতে আমরা কি চিহ্ন দেব না এই জায়গায় ডেল্টা বির চিহ্ন আমরা এইভাবে দেব। কাগজের তলের সঙ্গে অন্তর্মুখী, মানে কাগজের তলের ভেতরের দিকে, বা বোর্ডে যদি আমরা দেখাই এভাবে ঘোরালে কোন দিকে যাবে, ভেতরের দিকে। তাহলে এই ভেতরের দিকে বোঝাতে আমরা এই ক্রস দিয়ে আমরা ডিনোট করব। তাহলে এই জায়গায় ডেল্টা বি ডিরেকশন কোন দিকে হবে না এই তলের সঙ্গে লম্বভাবে এবং ভেতরের দিকে। অর্থাৎ আর এবং ডেল্টা এল এরা যে তলে আছে এদের দুজনের সঙ্গে লম্বভাবে হবে এবং সেটা হবে ভেতরের দিকে, মানে এই বরাবর। যদি এ পাশে নিতাম বিন্দুটা তাহলে কি হতো, তখন এই দিকে আমার আর থাকতো, তখন কোন দিকে ঘোরাতে হতো, ডেল্টা এল থেকে এই দিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হতো এইভাবে। তাহলে সেটা কোন দিকে আসতো, এইভাবে দিকে আসতো, এরকম বাইরের দিকে, কাগজের তলের থেকে বহির্মুখী। এই বহির্মুখী বোঝাতে আমরা এইভাবে ডট দিয়ে ডিনোট করি। এইটা উদাহরণের সাহায্যে যদি আমরা আরেকটু সহজ করে বলি তাহলে বুঝতে পারবে। ধরো আমরা জলের বোতল লাগাচ্ছি, তাহলে কোন দিকে ঘোরাই, ক্লকওয়াইজ। এইভাবে জলের বোতলটাকে আমরা লাগাই ক্লকওয়াইজ, তাহলে স্ক্রুর অগ্রভাগ তখন কোন দিকে যায়, তখন ভেতরের দিকে। এটা হচ্ছে এই চিহ্নটা দিয়ে দেখাবো, ক্রস দিয়ে। আর যখন ধরো জলের বোতলটা আমরা খুলছি, বোতলে চিপে খুলছি, তখন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাবো, তখন সেটা ডিরেকশনটা কোন দিকে হবে, এরকম ওপরের দিকে, তখন সেটাকে আমরা এইভাবে ডিনোট করব। তাহলে ল্যাপ্লাসের সূত্রের সাহায্যে আমরা চৌম্বক ক্ষেত্রের মান পেলাম এবং ডিরেকশনটা কি থেকে আমরা বললাম, ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম বা ভেক্টর প্রোডাক্টের যে চিহ্নের যে নিয়মটা ছিল সেই থেকে আমরা ব্যাখ্যাটা এখান থেকে করে দিলাম। এবার আমরা এই বায়োসাভার্ট সূত্রের কিছু অ্যাপ্লিকেশন দেখাবো, যে বিভিন্ন রকমের পরিবাহীর ক্ষেত্রে আমরা চৌম্বক ক্ষেত্র কিভাবে নির্ণয় করতে পারি। তো প্রথম আমরা আলোচনা করছি দীর্ঘ ঋজু পরিবাহী তারের ক্ষেত্রে, লং স্ট্রেট কন্ডাক্টর। তার জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে এই বি এর মান আমরা এই বায়োসাভার্ট সূত্রের সাহায্যে নির্ণয় করব। এইখানে আমরা একটা লং স্ট্রেট ওয়্যার দেখিয়েছি এ বি। বায়োসাভার্ট সূত্র প্রয়োগ করার জন্য আমরা প্রথমে কি করে নেব না একটি ক্ষুদ্র অংশ ডেল্টা এল নিয়ে নেব। এখানে এই ক্ষুদ্র অংশটা এখানে দেখিয়েছি, এখান থেকে এখান পর্যন্ত ডেল্টা এল। এখান থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করছি, এখান থেকে এই যে এক্স দূরত্বে পি বিন্দুতে। তাহলে আমরা বায়োসাভার্ট সূত্র কি লাগাবো, ডিএল অংশের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ডিবি ভেক্টর ইকুয়ালস টু মিউ 0/4 পাই আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই ডিএল অংশের জন্য ডিএল সাইন। এবার এই ডিএল এবং এক্স এই যে দূরত্ব তাদের মধ্যে কোণ আলফা, তাই সাইন আলফা ডিভাইডেড বাই এখান থেকে এই দূরত্বটা এক্স, তাই এক্স এর স্কয়ার। বায়োসাভার্ট সূত্রটাই আমরা বসিয়ে দিয়েছি। এবার এই পুরো ক্যালকুলেশনটা আমরা অ্যাকচুয়ালি করব এই থিটার টার্মে, থিটা এবং আর এর টার্মে। সেই জন্য বাকি যে টার্মগুলো আছে সেগুলো আমরা এই ফিগার থেকে কনভার্ট করে নেব। প্রথমে আমরা ধরছি এই টার্মটা সাইন আলফা, এইখানে ছবি থেকে দেখো এই অ্যাঙ্গেলটা অর্থাৎ ডিএল এবং এক্স এর মধ্যে অ্যাঙ্গেলটা নিয়েছি আমরা আলফা এবং বাকি এই অ্যাঙ্গেলটা নিলাম বিটা। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত, 180 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়ালস টু 180 মাইনাস বিটা। এই বিটাকে আবার আমরা কিভাবে লিখতে পারি, দেখো এই যে ত্রিভুজটা এর এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে বিটা প্লাস থিটা 90 ডিগ্রি হবে, তাহলে বিটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা ক্যালকুলেট করলে 90 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ আলফার মান আমরা পেলাম 90 ডিগ্রি প্লাস থিটা। এটা আমরা এবার বসিয়ে দেব। sin আলফা ইকুয়ালস টু sin 90 ডিগ্রি প্লাস থিটা, sin 90 প্লাস থিটা হচ্ছে cos থিটা। তাহলে sin আলফার জায়গায় আমরা পেয়ে গেলাম cos থিটা। এবার
করব ডিএল কে। তাহলে এল কে আরের টার্মে করার জন্য আমরা এই ত্রিভুজ থেকে একটা সূত্র লাগিয়ে দিচ্ছি, এল ডিভাইডেড বাই আর। এই ত্রিভুজটা যদি ধরি তাহলে এল বাই আর ইকুয়ালস টু কি লিখতে পারি, tan থিটা। এল বাই আর ইকুয়ালস টু tan থিটা। তাহলে এল ইকুয়ালস টু কি, আর tan থিটা। ডেরিভেটিভ করব, ডিএল ইকুয়ালস টু আর tan থিটা ডেরিভেটিভ sec স্কয়ার থিটা d থিটা। তাহলে এটা পেয়ে গেলাম আমরা ডিএল এর মান। আর কি থাকলো, এক্স স্কয়ার, এটাকেও আমরা আরেক টার্মে নিয়ে যাব। তাহলে এই সেই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি আর বাই এক্স, লম্ব বাই অতিভুজ। কি হবে, সরি এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আর বাই এক্স ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। তাহলে আর বাই এক্স ইকুয়ালস টু কস থিটা। তাহলে এক্স ইকুয়ালস টু কি, আর বাই কস থিটা। এক্স স্কয়ার করে দিলে আর স্কয়ার বাই কস স্কয়ার থিটা, অর্থাৎ আর স্কয়ার সেক স্কয়ার থিটা। এটা পেলাম। এবার এই 1 নম্বর সমীকরণে আমরা মানগুলো পুট করে দেব। তাহলে dv ইকুয়ালস টু μ0 বাই 4 পাই বসালাম, i বসালাম, dl এর জায়গায় কত পেয়েছি, আর sec স্কয়ার থিটা d থিটা। এটা বসিয়ে দিলাম, আর sec স্কয়ার থিটা d থিটা। এটা আর sin আলফা জায়গায় কি পেয়েছি, এই যে cos থিটা, এটা পুট করে দিলাম। x স্কয়ারের জায়গায় কি বসাবো, এই যে এখান থেকে x স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার sec স্কয়ার থিটা, এটা বসিয়ে দিয়েছি। এবার ক্যালকুলেট করে নেব, μ0 i বাই 4 পাই, একটা আর একটা কেটে যাবে, আর থাকবে, আর এটা sec স্কয়ার থিটা কেটে যাবে। তাহলে অর্থাৎ আমরা এই যে সমীকরণটা 1 নম্বর সমীকরণে আমরা sin আলফার মান বসিয়েছি, dl এর মান বসিয়েছি এবং x এর মান বসিয়েছি, দিয়ে মানটা পুট করে ক্যালকুলেশন করেছি। কত পেলাম, dv ইকুয়ালস টু μ0 বাই 4 পাই আর cos থিটা d থিটা। আমরা এই কন্ডাক্টরের এই ক্ষুদ্র অংশ ডিএল এর জন্য পেলাম চৌম্বক ক্ষেত্র ডিবি। এবার আমাদের নির্ণয় করতে হবে কিন্তু পুরো তারটার জন্য, অর্থাৎ এই পুরো এ থেকে বি এই তারটার জন্য। তাহলে আমরা কি করব, পুরোটার জন্য এটা cos থিটা d থিটাকে ইন্টিগ্রেশন করে দেব, অর্থাৎ b ইকুয়ালস টু μ0 i বাই 4 পাই আর, এখানে ধ্রুবক, ইন্টিগ্রেশন cos থিটা d থিটা। কতটা না, a থেকে b পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত। তাহলে এই থিটার লিমিটগুলো আমরা কিভাবে পাবো, আমরা একটা চিত্রে দেখাচ্ছি। ধরলাম আমার তারটা ছিল এটা ab, এটা ছিল মধ্যবিন্দু ও, এই বিন্দুতে আমরা নির্ণয় করছিলাম টি বিন্দুতে, এটা ছিল আমাদের আর ছিল। এবার আমরা এই লিমিটটা নেব কিভাবে, এতে এখান থেকে এখান পর্যন্ত যোগ করব, তাহলে এইটা হবে আমাদের থিটা। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এটাকে আমরা নিলাম -θ1, এটা এই বিন্দুর জন্য, অর্থাৎ এই তারের ল লিমিট। এবার বি বিন্দুর জন্য কি হবে, এখান থেকে যোগ করব এখান পর্যন্ত। তাহলে এখানে থিটাটা কোন দিকে হবে, এই বরাবর ক্লকওয়াইজ ডিরেকশনে, এটাকে আমরা নিলাম θ2। তাহলে এখানে মানটা কিভাবে বসাবো, এই জায়গায় বসিয়ে দেব -θ1 যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, এবং বি জায়গায় বসিয়ে দেব θ2। এবার এটা সিম্পল ইন্টিগ্রেশন করে নেব, ইকুয়ালস টু μ0 i বাই 4 পাই আর cos থিটার ইন্টিগ্রেশন sin থিটা। এবার ভ্যালুগুলো -θ1 θ2। এবার এটা ক্যালকুলেট করলে কি আসবে, ইকুয়ালস টু μ0 i বাই 4 পাই আর sin θ2 মাইনাস ও sin -θ1। তাহলে এটাকে সাজালে কি আসবে, sin θ1 প্লাস sin θ2। তাহলে এই হলো আমার এই AB লং
স্ট্রেট কন্ডাক্টরের জন্য P বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা B ইকুয়ালস টু মিউ জিরো I বাই 4πr, অর্থাৎ কন্ডাক্টর থেকে r ডিস্টেন্সে sin θ1 প্লাস sin θ2। এবার আমরা যদি ধরি অসীম দৈর্ঘ্যের তার, সেক্ষেত্রে এই θ1 এবং θ2 মানটা কত হবে, তার ফর্মুলাটা আরেকবার দেখে নিই। B ইকুয়ালস টু মিউ জিরো I বাই 4πr sin θ1 প্লাস sin θ2। এবার এই চিত্রটার দিকে তাকাও, θ2 যদি আমরা ধরি, এবার এই কন্ডাক্টরটার যত দৈর্ঘ্য বাড়বে কি হবে, তখন এইখানের জন্য যদি ধরি তখন θ2টা হবে এইটা। অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা যত বাড়বে θ2র মান তত বাড়বে। যদি এটা অসীম দৈর্ঘ্যের হয় তাহলে এই θ2 বাড়তে বাড়তে কতটা যাবে, এইটা এরকম, তখন কি হয়ে যাবে, এর সঙ্গে সমান্তরাল হয়ে যাবে, তখন এর ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে 90 ডিগ্রি। অর্থাৎ θ2র আমরা মান বসিয়ে দেব 90 ডিগ্রি। একইভাবে এইদিকে যদি অসীম হতে থাকে তাহলে এই θ1 বাড়তে বাড়তে কতটা হবে না, এর সমান্তরাল হয়ে যাবে, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা আবার বসিয়ে দেব b ইকুয়ালস টু মিউ জিরো I বাই 4πr sin θ1 মানে sin 90 ডিগ্রি 1 প্লাস sin 90 ডিগ্রি 1 2 হয়ে গেল মিউ জিরো I বাই 2πr। এটা আমাদেরকে মনে রাখতে হবে। লং স্ট্রেট কন্ডাক্টরের জন্য r দূরত্বে কত হবে, অসীম দৈর্ঘ্যের তারের জন্য মিউ জিরো I বাই 4πr। এবার যদি অর্ধ অসীম তার হয় তখন ব্যাপারটা কেমন হবে, অর্ধ অসীম তারের ক্ষেত্রে যদি আমরা এবার আলোচনা করি, এইরকম ছবিটা দাঁড়াবে। তাহলে θ2র মানটা কত হবে তখন 90 ডিগ্রি, আর θ1 কত, এখানে নেই, এটা 0 ডিগ্রি। এবার এখানে বসিয়ে দেবো θ1 0 ডিগ্রি, θ2 90 ডিগ্রি। তাহলে কত হবে, b ইকুয়ালস টু মিউ জিরো I বাই 4πr sin θ1 মানে sin 0 0 প্লাস sin θ2 মানে sin 90 ডিগ্রি, তাহলে 1 থাকলো, বসিয়ে দেবো মিউ জিরো I বাই 4πr। অর্থাৎ অসীম দৈর্ঘ্যের তারের জন্য হবে মিউ জিরো I বাই 2πr, অর্ধ অসীমের জন্য হবে মিউ জিরো I বাই 4πr।